नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ট্যালেন্টেড নর্থ ইস্ট থেকে প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই নিয়ে তোমাদের আপডেট শেয়ার করব। এর সাথে সাথে কিন্তু কথা বলতেই হবে অনূর্ধ্ব 23 দলের প্লেয়ারদের নিয়ে, তাদের স্যালুট, তারা যে পারফরমেন্সটা করেছে সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলের দল নিয়ে কথা বলার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি অনূর্ধ্ব 23-এর ম্যাচগুলোকে নিয়ে, তো টোটাল কিন্তু 44টা দল অংশগ্রহণ করেছিল, 11টা গ্রুপে কিন্তু ভাগ করা হয়েছিল, প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টে করে দল ছিল এবং টোটাল কিন্তু 15টা দল পরবর্তী রাউন্ডে গেছে। সেকেন্ড বেস্ট টিম হিসাবে কিন্তু 4টে দল গেছে এবং যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে 11টা দল, সেই গ্রুপ চ্যাম্পিয়নের 11টা দল তারা কিন্তু গেছে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে। প্রথম কিন্তু 15টা দল গেছে, যদি এই জায়গায় 16টা টিম যেত তাহলে ইন্ডিয়া কোয়ালিফাই করতো। ইন্ডিয়া 16 নম্বর স্থানে শেষ করেছে। কাতার ম্যাচে যদি ওই রকমভাবে জঘন্য রেফারিং না হতো তাহলে কিন্তু আজকে আমরা কোয়ালিফাই করে যেতাম পরবর্তী রাউন্ডের জন্য। আমাদের প্লেয়াররা কি খেলাটাই ভাই খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। বাহারিনের বিরুদ্ধে মোহাম্মদ সুয়েলের সেই যে ভাইরাল গোলের কথা আমরা কোনো দিনই ভুলবো না, যে পারফরমেন্স করেছিল বাহারিনের মতন দল যাদের ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে অনেক ভালো, তাদেরকে হারানো। কাতারের বিরুদ্ধে আমরা পিছিয়ে ছিলাম, সেখান থেকে কামব্যাক। পরবর্তী সময় পুরো ম্যাচ যখন আমরা ডমিনেট করছিলাম তখন আমাদের একজন প্লেয়ারকে সরাসরি লাল কার্ড দিয়ে আমাদের 10 জনে করে দেওয়া, পেনাল্টি গিফট করা কাতারকে। কাতার মানে তারা তো সেই সুবিধাগুলো পাবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেইভাবে আমাদের জোর জবরদস্তি কিন্তু ম্যাচ হারিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদের লক্ষ্যই ছিল যে আমরা 6 পয়েন্টে শেষ করব এবং আমরা কিন্তু গোল ডিফারেন্স ভালো রাখবো। সেই রকমভাবেই কিন্তু আমরা একদম প্রথম মিনিট থেকেই যে ম্যাচটা খেলেছি অসাধারণ ম্যাচ আমরা দেখেছি। প্রথমেই কিন্তু আমরা দেখতে পেলাম আবারও সেই মোহাম্মদ সুয়েল একটা দুর্দান্ত ক্রস করেছিল, সেই জায়গা থেকে কিন্তু একদম পিকচার পারফেক্ট ফিনিশ যেটা বলে সেটা কিন্তু ভিভিনের কাছ থেকে আমরা দেখতে পাই। প্রথম গোল আসে, দ্বিতীয় গোলটা তো ভিভিন একদম গোলকিপারকে বোকা বানিয়ে একটা পিছন থেকে লং বল তুলেছিল, সামনে ড্রপ পড়া দরুন গোলকিপার কিচ্ছু বুঝতে পারেনি, সেখান থেকে গোলকিপার গোল খেয়ে যায়। আমরা কিন্তু এগিয়ে যাই, পরপর কিন্তু 2টো গোল কিন্তু ভিভিনের কাছ থেকে দেখতে পাই। আবার পরবর্তী সময় কিন্তু আবারও আমাদের ইন্ডিয়া দুর্দান্ত করছিল, সেখানে আয়ুষ সেও কিন্তু এসে শেষের দিকে একদম ফার্স্ট হাফের শেষের দিকে আমরা 3-0 এগিয়ে যাই। আমাদের লক্ষ্যই ছিল যে অন্তত 6-0 বা 7-0-তে আমরা জিতবো। তো সেই রকমভাবে প্লেয়াররা কিন্তু সেই অ্যাপ্রোচটা দেখিয়েছে। তারপরেও কিন্তু গিয়ে আবারও ভিভিনের একটা দুর্দান্ত একটা গোল দেখতে পেলাম। সেই গোলটা ভাই মনে থাকবে, যেই জোন থেকে সুন্দর ফ্রি কিক, বলটা যেভাবে গোলে গেছে গোলকিপারের কিচ্ছু করার ছিল না বস। সেখান থেকে কিন্তু ভিভিন চতুর্থ গোলটা করে। তার পরবর্তী সময় তো বাকি খেলাটা খেলে দিয়েছে আইম্যানের যে 2টো লং ডিস্টেন্স থেকে গোল, অন টার্গেট শট রেখে ওখান থেকে ফিনিশ করা, টপ ক্লাস গোল কিন্তু জোড়া গোল করে আইম্যান। তার পরবর্তী সময় কিন্তু আবারও দুর্দান্ত সুযোগ পেয়ে গিয়েছিল আমাদের বাংলা থেকে সুযোগ পাওয়া প্লেয়ার, সে কিন্তু চেষ্টা করেছিল, সে যেরকমভাবে ছটফট করছিল তাকে কিন্তু পরবর্তী সময় সুযোগ দিলে কিন্তু অবশ্যই ভালো করতে পারে। সাহিল হরিজন সেও কিন্তু বেশ ভালোই করছিল, যদি আরও 1-2টো গোল এসে যেত ভালোই হতো। তো যাই হোক 6-0 আমরা জিতেছি মানে তো দুর্দান্ত ব্যাপার এবং আমরা গোল ডিফারেন্সও যথেষ্ট ভালো রেখে শেষ করেছি, সেক্ষেত্রে +7 গোল ডিফারেন্স নিয়ে আমরা শেষ করেছিলাম। কিন্তু শেষের দিকে নজর ছিল যে লেবানন বা ইউএইর ম্যাচ ছিল, তারা যদি ম্যাচগুলো থেকে পয়েন্ট নষ্ট করতো তাহলে অবশ্যই ইন্ডিয়া তো কোয়ালিফাই করে যেত এবং ইউএই এবং ইন্ডিয়া একই পয়েন্ট নিয়ে তারা গেছে, কিন্তু ইউএইর গোল ডিফারেন্স ব্রিলিয়ান্ট +14, সেই গোল ডিফারেন্সের কারণে কিন্তু তারা কোয়ালিফাই করলো, আমরা কোয়ালিফাই করতে পারলাম না। তো এই দলে এত ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং তাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা যাদের ক্লাব রয়েছে সেই ক্লাবের উচিত এই প্লেয়ারগুলোকে একদম যত্ন করে তৈরি করা। আমি তো বলবো গোলকিপারে যে আমাদের দীপেশ চৌহান নর্থ ইস্টের প্লেয়ার, বা যদি বলি সোহেল পুনাম সেও বেঙ্গালুরুর প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। এছাড়া যদি আমাদের
তাকাই রিকি মিতেই দুর্দান্ত সে মাঝমাঠ সামলেছে। পারামভীর তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সে কিন্তু পাঞ্জাবের হয়ে ভালো খেলছে। বিকাশ ইয়ামনাম ক্যাপ্টেন ভালো খেলেছে। তো এছাড়া যদি আমরা মিডফিল্ড পজিশনের কথা বলি, সেখানে আয়ুষ ছেত্রীর মতন প্লেয়ার রয়েছে। ভিভিন কেন বিদেশে গিয়ে নিজের খেলাটাকে উন্নতি করেছে সেটা দেখেই বোঝা যায়। মোহাম্মদ আইম্যান, সেও কিন্তু খুবই একজন কোয়ালিটি প্লেয়ার। প্রত্যেকটা প্লেয়ার, এই প্লেয়ারের এই যে ব্যাচটাকে ধরে রাখতে হবে এবং এদের যদি একটু বিদেশের থার্ড টায়ার লিগ, ফোর্থ টায়ার লিগেরও খেলার সুযোগ আছে সেখানে ভাই পাঠাতে হবে। এবং এই দল থেকে অনেকগুলো প্লেয়ারকে যদি আমাদের সিনিয়র টিমে প্রমোট করা হয় তাহলে কিন্তু আমাদের সিনিয়র টিম আরও ভালো খেলবে। এবং এই যে জায়গাতে অনূর্ধ্ব 23-এর যেখানে টিম খেললো সেখানেও কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট থেকে ডাক পেয়েছিল প্লেয়াররা। সেখানে আমাদের ডিফেন্ডারের পজিশানে দুজন প্লেয়ার, টেকচাম অভিষেক সিং, এছাড়া দীপেন্দু ডাক পেয়েছিল এবং সুয়েল ভাটও ডাক পেয়েছিল। তাদের ছাড়া হয়নি, তাদের ছাড়াও কিন্তু আমাদের প্লেয়াররা ভালো খেললো। তারা গেলেও আমি তো বলবো সুয়েল ভাট অবশ্যই সেখানে অনেক বেশি গোল করতে পারতো, যেভাবে চান্স ক্রিয়েট করেছিল প্লেয়াররা। তো সেই জায়গায় সুয়েল ভাটকে মিস করলাম। তো একটা ভালো টুর্নামেন্ট, একটা মনে রাখার মতন টুর্নামেন্ট ইন্ডিয়া খেলেছে এবং এই যে লড়াইটা সত্যি মনে থাকবে এবং এটাকে বলতে হবে নতুন ইন্ডিয়া। সেখানে মোহাম্মদ সুহেল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, ভিভিন মহানান, এই সমস্ত প্লেয়ারদের দিকে ফিউচারে নজর থাকবে। তারা যদি নিজেদের খেলাটাকে ধরে রাখতে পারে, ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের খেলা আরও উন্নতি করবে এবং ভিভিনকে ডেফিনেটলি ন্যাশনাল টিমের জার্সি গায়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই। খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার, সেটা বলতেই হয়। তো এই ম্যাচ নিয়ে আমার যা যা মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া যে মানে দুর্দান্ত গোলগুলো করেছে সেখানে আইম্যান, বা যদি আমরা ভিভিনের কথা বলি, সেই গোলগুলো কিন্তু শর্টস ভিডিওতে দেখতে পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো, বা আমাদের ফেসবুক পেজেও কিন্তু সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, এরপরে যদি আমরা সরাসরি ইস্ট বেঙ্গলের দিকে চলে আসি, তো ইস্ট বেঙ্গলের কিন্তু কালকে গুরুত্বপূর্ণ সিএফএলের ম্যাচ রয়েছে। 3টে ম্যাচই ফাইনাল। তো সেই ম্যাচ অনুযায়ী কিন্তু কোচকে এগোতে হবে, কিন্তু কোচের একটু সমস্যার কারণ চোট, আঘাত প্লাস কাট সমস্যা। তো কাট সমস্যার কারণে কিন্তু দেবজিৎ মজুমদার, সায়ন ব্যানার্জি তারা কিন্তু এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল নেই। এছাড়া কিন্তু চোট সমস্যায় সৌভিক চক্রবর্তীকে পাওয়া যাবে না। এবার যেরকমটা শোনা যাচ্ছে, সৌভিক চক্রবর্তীকে আর সিএফএলের কোনো ম্যাচেই নাকি পাওয়া যাবে না। তার ইনজুরি হয়েছে, গোড়ালিতে ইনজুরি, তার মোটামুটি সারতে এখনও 10-15 দিন সময় লাগবে, কিন্তু আর তো 10 দিনের মধ্যেই বলতে গেলে পুরো সিএফএল কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে সৌভিককে ছাড়াই হয়তো মাঝমাঠকে অন্য কোনো প্লেয়ারকে দিয়ে খেলাতে হবে। তো অপশান অনেকগুলো রয়েছে, ভালো খবরও রয়েছে। সেখানে বেশ কিছু প্লেয়ার যারা চোটের আওতায় ছিল তারা কিন্তু চোট সারিয়ে কিন্তু তারাও ফিরছে, এটা কিন্তু একটু পজিটিভ দিকও রয়েছে। তো সব মিলিয়ে আজকে জোর কদমে অনুশীলন হয়েছে এবং সিএফএলের এই যে ইস্টবেঙ্গলের পরবর্তী রাউন্ডের ম্যাচ নিয়ে ডিটেলে কিন্তু আমরা আজকে রাতের দিকে আলোচনা করে দেব। সেই দিকে নজর রেখো, সেখানে কিন্তু সমস্ত আপডেট আমরা শেয়ার করে দেব। এবং কাফা টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া তারা কিন্তু আর যাই হোক মেডেলটা আনতে পেরেছে। সেখানেও কিন্তু অবশ্যই ইন্ডিয়ার প্রথমে তো যাওয়ার কথাই ছিল না, একটা দল নাম তুলে নেয়, তার পরবর্তী সময় ইন্ডিয়া যায় এবং ইন্ডিয়া যে পারফরমেন্সটা দিয়েছে এই কম সময়ে খালেদ জামিল প্লেয়ারদের উপর ভরসা করে যেরকমভাবে খেলিয়েছে, প্রশংসা করতে হবে। এবং আমি যেটা দেখছিলাম, ইগোস্টি ম্যাচ বলো বা মানালো বড়, তারা যে প্রথম 4টে ম্যাচের মধ্যে ইগোস্টি ম্যাচ খুব সম্ভবত একটা ম্যাচ জিতেছিল, মানালো 4টের মধ্যে 4টেই হেরেছিল। তো সেখানে খালেদ জামিল তো যে কটা ম্যাচ খেলালো সেখানে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করিয়েছে, 2টো ম্যাচ জিতিয়েছে, একটা ড্র করিয়েছে। তো ইরানের বিরুদ্ধেটা বাদ দাও, ওদের ফিফা র্যাঙ্কিং 20, আমাদের 133, বাদবাকি কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ভালো কাফা টুর্নামেন্টে খেলেছে। এবং কাফা টুর্নামেন্টে আনোয়ার আলীর জন্য দুর্দান্ত গেছে, নাওরে মহেশের জন্য খুবই ভালো গেছে, তারাও মেডেল পেয়েছে, তারাও খুশি হয়েছে এবং ইস্টবেঙ্গল শিবিরে তারাও খুব তাড়াতাড়ি যোগদান করবে বলেই শোনা যাচ্ছে। তো কবে কি প্লেয়াররা আসছে সেই নিয়ে আপডেট এলে তোমাদের সঙ্গে পরবর্তী সময় অবশ্যই শেয়ার করে দেব। এবং এর সাথে সাথে একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সাইন করিয়েছে নর্থ ইস্ট থেকে। সে কিন্তু খুবই একজন ট্যালেন্টেড মানে ডিফেন্ডার প্লেয়ার, সে হচ্ছে রোশান ছেত্রী। সে কিন্তু একজন ডিফেন্ডার প্লেয়ার, সে কিন্তু লাস্ট খেলছিল নর্থ ইস্টের ইউথ টিমে, সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে এই প্লেয়ারকে। 16 বছর মাত্র বয়স, তাকে কিন্তু আমরা লাল হলুদ জার্সি গায়ে কিন্তু অবশ্যই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ পরবর্তী সময় কিন্তু রিজার্ভ টিমেও খেলতে দেখব। খুবই ভালো একটা সাইনিং করে নিয়েছে ইস্টবেঙ্গল। তোমাদের সঙ্গে সেই আপডেটও আমরা শেয়ার করে দিলাম। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।